গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কামনার সুখ দুঃখ। আজ পঞ্চম পর্ব। চোখ খুলে কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকল রাহুল। তারপর বলল, তুমি গঙ্গা না? গঙ্গা তার পাশে বসে আছে। ভুরু কুঁচকে বলল, গঙ্গাকে ছোটমা বলতে পারছ না? রাহুল ধুড়মুড় করে উঠে বসল। সকাল হয়েছে, ঘুম ঠিক সময়ে ভেঙেছে। কিন্তু এখানে কেন সে? ঘরটা চিনতে পারল না। অরুণের ঘরেই সে ঘুমাচ্ছে ভেবেছিল, সেখানে গঙ্গা এসেছে মনে হয়েছিল। কিন্তু এবার অচেনা ঘরটা তাকে চমকে দিল। পরক্ষণেই রাত্রে মণিশঙ্করের ওখানে বাঁধের উপর জঙ্গলের ব্যাপারটা তার মনে পড়ে গেল। তাহলে সে ফের বেঁচে গেছে? কে বাঁচালো তাকে? এখানে আনলই বা কে? সে গঙ্গার দিকে সপ্রশ্ন তাকাল। তখন দেখল গঙ্গার দুপায়ের ফাঁকে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। সে মুখটা গঙ্গার বুকের নিচে গুঁজে একটু কাত হয়ে ফ্যাল ফ্যাল করে দেখছে তাকে। অবিকল তার বাবার মতো চেহারা, রোগা গড়ন, বড় বড় চোখ, একটু পিঙ্গল। গঙ্গার চোখ দুটো শুধু পেয়েছে। গঙ্গা শান্তভাবে তাকিয়ে বলল, অবাক হচ্ছ তাই না? মণিশঙ্করবাবু কাল রাত্রে তোমাকে এখানে রেখে গেছেন। সব শুনলুম। নন্দদের ঘাঁটিয়েছ, ওরা যা বজ্জাত সবাই জানে। ভাগ্যিস মণিশঙ্করবাবু গিয়ে পড়েছিলেন। তা এসেছ বেশ করেছ, কিন্তু অরুণের পাল্লায় পড়তে গেলে কেন? আর যেও না ওখানে, এখানে থাকো। তোমার বাবার প্রতি সকলের শ্রদ্ধা ছিল এখানে। আমাকে বিয়ে করে একটু কমলেও যা আছে তাই যথেষ্ট তোমার পক্ষে। রাহুল কিছু বলল না। ভ্রু কুঁচকে ব্যান্ডেজ বাঁধা ডান হাতটা দেখতে থাকল। দেখতে দেখতে তার রিভলভারটার কথা মনে পড়ে গেল। সে প্যান্টের পকেটের দিকে হাত বাড়াল। গঙ্গা বলল, তোমার যন্ত্রটা? আছে, রেখেছি। তোমার বালিশের নিচেই আছে। ইস, তুমি যে এত সাংঘাতিক ছেলে হয়েছ ভাবতেও পারিনি। ওটা ভেঙে ফেলো। ওটা যতক্ষণ থাকবে তোমার রেহাই নেই। রাহুল বালিশ তুলে দেখে নিয়ে বলল, এটা তোমার ঘর? হ্যাঁ, আবার কার? তোমার বাবা পাশের ঘরে আছেন। চাটা খেয়ে নাও, তারপর দেখা করবে। রাহুল বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, শঙ্করদা আমাকে এখানে আনলেন কেন? গঙ্গা জবাব দিল, আমি তার কি জানি। সে নিজের ওখানে রাখলেও পারত, রাখেনি। অরুণবাবুর ওখানেও নিয়ে যায়নি, এখানেই আনলো। কি ভেবে আনলো সেই বলতে পারবে। তখন রাত তো বেশি হয়নি, হোটেল খোলা ছিল। আমি কি করব? অগত্যা ডাক্তারের কাছে খবর দিলুম। তিনি এসে ওষুধ খাইয়ে দিলেন। তারপর বাবা জানেন? না, বলা হয়নি। বলছি। গঙ্গা বাচ্চাটাকে ঠেলে দিল। যাও, এখন খেলো গিয়ে, পরে দাদার সঙ্গে ভাব করবে, কেমন? দাদা এখন এখানেই রইল, তোমাকে নিয়ে বেড়াবে। লক্ষ্মী সোনা। ছেলেটি শান্তভাবে চলে গেল। গঙ্গা ফের বলল, চোখ জ্বালা করছে। এমনিতে তো রাতে ঘুমোতে পাইনি। হোটেল, তারপর তোমার বাবার পাশে বসে থাকা। সে ম্লান হাসল। কাল রাতটা বেশ গেল। ও ঘরে বাবা বিড়বিড় করছে আর এ ঘরের ছেলে। খুব দুঃস্বপ্ন দেখছিলে তুমি? রাহুল জবাব দিল না। কিছু মনে নেই, মাথার ভেতরটা খালি লাগছে। অথচ গঙ্গা, তার কণ্ঠস্বর, তার বসে থাকা, তার চাহনি, সব কিছু দিয়ে তাকে গভীরভাবে আকর্ষণ করছে যেন। ডাইনি গঙ্গা, এত ভালো সে, এত মমতাময়ী, সহজ আর স্বচ্ছন্দ সে। গঙ্গা উঠল। মুখটুক ধুয়ে নাও, চা খেতে হবে না, গরম দুধ দিচ্ছি। রাহুল বিছানা থেকে পা বাড়িয়ে বলল, আমি অরুণদার ওখানে যাচ্ছি। গঙ্গার মুখটা পলকে কালো হয়ে গেল। সে স্থির তাকালো রাহুলের দিকে। তার নাসারন্ধ্র কাঁপছিল। তারপর বলল, কি আছে অরুণদার ওখানে যে নিজের লোকেদেরও পর মনে হয়? রাহুল অন্যদিকে তাকিয়ে বলল, এখানেই বা কি আছে যে সবাইকে নিজের লোক মনে হবে?
গঙ্গা কোনো জবাব দিল না দেখে সে ফের বলল, নিজের লোকের কথা যদি বলো, আমার কোথাও কেউ নেই। আমি সবসময় নিজেকে একা ভাবতে অভ্যস্ত। এতে আমি স্বস্তি পাই, আমার ভালো লাগে। কারো বা কাদের সঙ্গে জড়িয়ে পড়া আমার স্বভাবের বাইরে। গঙ্গা বলল, স্বার্থপর দায়িত্বের জ্ঞান যাদের নেই, ওটা তাদের মুখের কথা রাহুল। রাহুল একটু হাসল। আমি সত্যিই স্বার্থপর। আমার দায়িত্বজ্ঞানের বড্ড অভাব আছে। কিন্তু কি করব বলো? যাকে বলে ফ্যামিলি লাইফ, তা আমার কপালের সইবেও না, আর পছন্দও নয়। নিজেকে একা ভাবতে আমার স্বর্গসুখ হয়। আচ্ছা, চলি। গঙ্গার সামনে এসে দাঁড়াল। তার চোখে মুখে উত্তেজনার ছাপ পড়েছে। সে চাপা স্বরে ঈষৎ বিদ্রূপের ঝাঁঝ মিশিয়ে বলল, একা ভাবতে নয়, তোমার স্বর্গসুখ যে কিসে তা আমি জানি রাহুল। অরুণের বাড়ি তোমার প্রাণশুদ্ধ কিনে নিয়েছে, সে খবরও জানি। কিন্তু রাহুল, তুমি বোধহয় ভুল করছ। রাহুল ভুরু কুঁচকে বলল, কি বলতে চাও তুমি? গঙ্গা হেসে উঠল। হাসিটা স্বচ্ছন্দ নয়। ঠোঁটের কিছু ভাঁজ আর উজ্জ্বল চাহনি তাকে একটা সর্বনাশার চেহারা দিল। সে বলল, বলতে চাই যে অরুণের বোনের সঙ্গে শানুর বিয়ের কথা কবে ঠিক হয়ে গেছে। আর শানুকেও তুমি এর মধ্যে ভালো মতোই চিনেছ। তার মতো বুদ্ধিমান আর এই এলাকায় একটিও নেই। সে একটা কিছু আঁচ করে ফেলেছে। গঙ্গার হাসিটা নিভে গেল ক্রমশ। মুখে একটা কঠোর গাম্ভীর্য ছমছম করে উঠল। কয়েক মুহূর্ত থেমে ফের বলল, তুমি খুব বিপদের মধ্যে পড়ে গেছ রাহুল, বুঝতে পারছ না? কেন তুমি অরুণের সঙ্গে নিজেকে জড়াতে গেলে? কি দরকার ছিল? বাবার কাছে থাকতে না চাইলে তো কেন বহরমপুর ফিরে গেলে না তক্ষুনি? রাহুল প্রথমে রাগে অস্থির হয়েছিল। শেষের দিকে রাগটা পড়ে গিয়ে একটা বিস্ময়, কৌতূহল, ক্ষোভ মেশানো আলোড়ন এসে গেল তার মধ্যে। সে বলল, কিচ্ছু বুঝতে পারছি নে। আসার পর থেকে যেন কোনো অন্ধকার রাজত্বে ঢুকে পড়েছি। আবছায়ার মতো কারা কিসব করছে স্পষ্ট বোঝা যায় না। কি জায়গা রে বাবা! গঙ্গা এগিয়ে এলো কাছে। রাহুল লক্ষ্মীটি, যা বলছি শোনো। তোমার বাবার যা অবস্থা, কদিন আছেন বলা যায় না। এদিকে আমি মেয়ে, কেউ পাশে রইল না। ওই দুধের বাচ্চাটা নিয়ে কিভাবে এখানে বেঁচে থাকব কিচ্ছু বিশ্বাস নেই। হোটেলের কথা বলছো, আমি আর পারছি না রাহুল। বিশ্বাস করো, তখন তো খুব সাহস করে হোটেলের ব্যবসা ফেঁদে বসেছিলুম। এখন এটা তো আমার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একা মেয়েদের পক্ষে কি এ চালানো সম্ভব? তোমার বাবা অসুস্থ হয়ে আর কিছু দেখাশোনা করতে পারছেন না। সেসব দিয়ে উঠিয়ে দিতে হবে হয়তো। এ আমার সাজে না রাহুল। আমি খুব বড় ঘরের মেয়ে ছিলুম। সব মান সম্মান খুইয়ে এই পথে নামলুম, কিন্তু আর পারছি নে। রাহুল শান্তভাবে বলল, জানি নে তুমি যা বলছো তা সত্যি কিনা, কারণ আমি অন্য কথা শুনেছি। গঙ্গা কথা কেড়ে বলল, জানি জানি তুমি কি শুনেছ। আমি নষ্টা মেয়ে, আমি বেশ্যা হয়ে গেছি, এইসব তো। রাহুল বলল, তুমি কি হয়েছ না হয়েছ তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। গঙ্গার চোখ ছলছল করে উঠল হঠাৎ। সে মুখ ফিরিয়ে বলল, তোমার কোনো দোষ নেই, সব আমার ভাগ্য। তোমার দুঃখটা কোথায়? রাহুল বলল, আমার কোনো দুঃখ টুক্ষ নেই, আমি চলি। গঙ্গা ওর কাঁধে হাত রেখে একটু ঠেলে দিল। তুমি একটুখানি বসো রাহুল, তোমার সব কথা জানা দরকার। সব শুনে তুমি আমাকে যে শাস্তি দিতে হয় দিও। রাহুল একটু ইতস্তত করে বসল, চুপ করে থাকল। গঙ্গাও বসল সামান্য একটু তফাতে। বিনা ভূমিকায় খুব চাপা কণ্ঠস্বরে সে বলতে থাকল, বাবা রাস্তার কাজে দারুণ লোকসান করেছিলেন। লোকসান হয়তো হতো না, লাভই হতো প্রচুর, কিন্তু লোকেরা চক্রান্ত করে দরখাস্ত করে বসল ওপরে যে ঠিক ঠিক মাল মশলা দেওয়া হয়নি। অথচ রোডস ইঞ্জিনিয়ার আর সব অফিসার মিলে টাকা খেয়ে বিলে সার্টিফিকেট দিয়েছেন। এই রাস্তা আর কালভার্টগুলো নাকি এক বর্ষাও টিকে থাকবে না। ওদিকে মন্ত্রী অবধি বাবার বিরুদ্ধে আনাগোনা শুরু হলো। এনকোয়ারি যা হবার তা তো হলো,
তারপর বাবার বিল তো চুলোয় গেল, কন্ট্রাক্টরের লাইসেন্সও বাতিল করল। জনমতের চাপ, ফের সব তুলে তুলে নতুন করে বানাতে হবে। বাবার পক্ষে তার সম্ভব ছিল না। জোর আঘাত পেলেন, তারপর শয্যাশায়ী হলেন, আর উঠলেন না। এদিকে শত্রু যা চাল চেলেছিল তা কাজে লাগতেই সে সামনে এসে দাঁড়াল, নিজে কন্ট্রাক্ট নিল। আশ্চর্য রাহুল, এই যুগে যে কি হচ্ছে ভাবলে মাথা খারাপ হয়ে যায়। সে করল কি জানো? বাবার তৈরির সেই রাস্তায় জায়গায় জায়গায় একটু আধটু পিচ ঢেলে আর কালভার্টের সামান্য মেরামত করে সেই পুরো কাজের টাকা পেয়ে গেল। তখন আর কেউ চেয়েও দেখল না যে ভবানীবাবুর খোয়ার পিচগুলো কোথায় গেল। দিনে দুপুরে এরকম বিরাট জোচ্চুরি হয়ে গেল লোকের সামনে। কেউ আর তার বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত করল না। কেন করবে? করাই কার বা সাহস হবে? শানু চাটুর্যের দাদাকে লোকে ভক্তি করে বলেই তো ভোট দেয় ইলেকশনে। নীরু চাটুর্যের বেনামি কন্ট্রাক্টারি, তাও সবাই জানে। সইটইগুলো শানুই দেয়, আসল কাজ করে নীরুবাবু। শানু বাউন্ডুলে লোক, সংসারের ধার ধারে না। গুন্ডামি মারামারি করা তার নেশা। তাকে তার দাদা কাজে লাগায় নানা দরকারে। তার ভয়েই সবাই দরখাস্তে সই দিয়েছিল। বুঝতে পারছ নিশ্চয়ই। রাহুল গুম হয়ে বলল, তারপর? গঙ্গা আঁচলে ঠোঁট মুছে বলল, তারপর তো বাবা মারা গেলেন। মাস্টার মশাই, তোমার বাবার প্রতি লোকের অবশ্য ভক্তি শ্রদ্ধা ছিল খুব। সেটা ওর অমায়িক ব্যবহারের দরুন। সবার সঙ্গে হেসে কথা বলতেন, সৎ উপদেশ দিতেন। লোকে সৎ উপদেশ বা ভালো কথা মানুক বা না মানুক, শুনতে তো খুব ভালোবাসে। তা বাবার মৃত্যুর পরে উনি হলেন আমার গার্জেন। এদিকে সুযোগ পেয়ে আত্মীয় শরিকেরাও সম্পত্তি দখল নিয়ে মামলা বাঁধালো। তোমার বাবা খুব তদবির তদারক করলেন, কিন্তু কোনো কাজে লাগল না। সে বৈষয়িক বুদ্ধি তোর নেই। শেষে সব খুইয়ে মাত্র ভিটে বাড়িটা রইল। সেই সময় উনি একটু অসুখে পড়লেন, খাটনি হয়েছিল তো খুব, তাই জ্বর, বুকে ব্যথা। পাশের ঘরের প্রতি রাত্রে শুয়ে থাকি, উনি ডাকলে ঘুম ভেঙে যায়, কাছে যাই। একদিন গঙ্গা হঠাৎ থেমে নিজের পা দুটো দেখতে থাকল। রাহুল বলল, থাক। গঙ্গা মাথা দোলাল। না, লজ্জা আমার সাজে না। অন্তত তোমার কাছে লজ্জা করলে সারা জীবন যন্ত্রণায় জ্বলে পুড়ে মরতে হবে। আসলে সবই তো আমাদের সংস্কার রাহুল, তাই না? বেশি লেখাপড়া শেখার সুযোগ পাইনি তোমার মতো, কিন্তু জীবনের চারপাশে যা ঘটেছে, যা দেখেছি, তা থেকে আমার অনেক শেখা হয়ে গেছে। কিন্তু তুমি তো জানো, খুব কম বয়সে বিয়ে হয়েছিল। স্বামী কি বোঝবার আগেই বিধবা হয়েছিলাম। তাই ভেতরে ভেতরে খুব পেকে উঠেছিলাম। যখন বুঝতে পেরেছিলুম যে আর আমার বিয়ে হবে না, তখনই একটা বিদ্রোহ করার ঝোঁক মাথায় এসে গিয়েছিল। দিনের দিনে তত লোভী হয়ে পড়েছিলুম। সেই লোভ আমাকে সাহস যোগাচ্ছিল অনেক। সে সবই তুমি জানতে পেরেছিলে, পারোনি? রাহুল বলল, সে কথা থাক। গঙ্গা জেদের সঙ্গে বলল, ও কথা এড়িয়ে যাবার নয়। কেন যাব? কেন আমি অপরাধী হয়ে থাকবো তোমার কাছে? আমি তো কোনো দোষ করিনি। শেষ কথাটা বলতে বলতে তার গলার স্বর কান্নার চাপে ভেঙে পড়ল। সে আঁচলে চোখ ঢাকল, একটু নত হল। রাহুল তেঁতো মুখে বলল, কান্নাটার না আমার ভালো লাগে না। গঙ্গা সামলে নিয়ে ভাঙা কণ্ঠস্বরে বলল, কাঁদতে দাও আমাকে। বিশ্বাস করো, কতদিন আমি কাঁদিনি। সেই বাবা মরার সময় একবার কেঁদেছিলুম, আরেকবার বলছি সে কথা। কিন্তু আমি যে প্রাণ ভয়ে কাঁদতে চাই রাহুল। ভেতরে কত কান্না চেপে আছি কেউ তো জানে না, অথচ কাঁদতে ভয় হয়। লোকে হাসবে, টিটকারি করবে। রাহুল বলল, তোমার আবার কান্না কিসের? বেশ তো আছো। গঙ্গা শান্ত হবার চেষ্টা করে বলল, অসুখের সময় তোমার বাবা বুকে হাত বুলিয়ে দিতে বলতেন। এত শ্রদ্ধা ভক্তি করতুম, এত আপনজন ভাবতুম ওকে। বাবার অভাব আমি বুঝতেই পারিনি, কিন্তু এক রাত্রে বুকে হাত বুলোতে গিয়ে হঠাৎ উনি আমাকে। গঙ্গা ফুঁপিয়ে উঠে দুহাতে মুখ ঢাকল।
কিছুক্ষণ স্তব্ধতার পর রাহুল বলল, বুঝেছি, কিন্তু ওর কাছে শুনলে হয়তো অন্যরকম শুনব। গঙ্গা সবেগে মাথা নেড়ে বলল, না না, আমি যা বলছি সব সত্যি। আমাকে উনি যেন বশ করে ফেলেছিলেন। খারাপ লাগতো, কষ্ট হতো, কিন্তু ওকে চটাতে সাহস পেতুম না। আর আস্তে আস্তে আমি ওর কাছে অবশ হয়ে পড়ছিলুম। মনে হচ্ছিল উনি যদি রাগ করে চলে যান আমি খুব অসহায় হয়ে পড়ব। শুধু ভাবতুম উনি না থাকলে আমার কি হবে। শিউরে উঠতুম রাহুল। আমাকে পাপের পথে টানবার লোক তখন চারপাশে অনেক ছিল, এখনো আছে, কিন্তু পুণ্যের পথে টানবার মতো উনি ছাড়া আর কেউ ছিল না। যদি বলো কি সেই পুণ্য, আমি বলবো ঘর সংসার। আমি বিধবা, আমার ঘর সংসার আর কোনোদিন হবে না, এটা আমি মনে মনে কখনো মেনে নিতে পারিনি। আগেই বলেছি না, লোভ আমাকে পাগল করে তুলেছিল। রাহুল বলল, এর কোনোটাতেই আমি দোষ দিই নে তোমাকে। আমার প্রশ্ন অন্যখানে। বাবাকে তুমি ঠকিয়েছ, সাংঘাতিকভাবে ঠকিয়েছ। কেন শুনি? 7 বছর আগের সেই দিনগুলো তোমার মনে রাখা উচিত ছিল। ছিল মনে, কিন্তু সেই দুর্দিনের তুমিও তো কোনো খোঁজ রাখোনি রাহুল। তোমার বাবা না হয় রাগ করে খোঁজ নিতেন না, তুমি কেন নাওনি? নিলে কি করতে? বাবার আক্রমণ থেকে বাঁচতে ছেলের কাছে আশ্রয় নিতে? রাহুল অস্ফুটে হাসল। অসভ্য। গঙ্গা ক্ষুব্ধভাবে বলল, তুমি এত নিষ্ঠুর হয়ে গেছ রাহুল। নিষ্ঠুরতা কোথায়? যা সত্যি তা খোলাখুলি বলাই ভালো। অনেক সত্যি কথা গোপন রাখি বলেই তো আমরা কষ্ট পাই, ঠকতে হয়। তাছাড়া আমার প্রশ্ন হচ্ছে, বুঝলাম বাবা তোমাকে দেখে বা হাতের কাছে পেয়ে হ্যাংলা কুকুরের মতো লোভী হয়েছিলেন, কিন্তু তুমি তুমি তো খুলে বললেই পারতে যে অনেকদিন আগে তার ছেলের সঙ্গে তোমার একটা ঘনিষ্ঠ যোগাযোগ ঘটেছিল। তাহলে বাবা নিশ্চয়ই লজ্জা পেতেন। গঙ্গা নির্বিকার মুখে বলল, পেতেন এবং আমাকে ফেলে পালিয়ে যেতেন। বেশ তো, যেতেন। আর চারদিক থেকে কুকুর আর শকুন এসে ভাগাড়ে পড়ত, কেমন? রাহুল জবাব দিল না, চুপ করে থাকল। সে কথা খুঁজছিল। গঙ্গা বলল, এর কোনো জবাব নেই তোমার কাছে, তাই সহজভাবে সবকিছু মেনে নাও রাহুল। রাহুল সব্যঙ্গ হেসে বলল, তার মানে তবু তোমাকে ছোটমা বলতে হবে, মায়ের আসনে বসাতে হবে, শ্রদ্ধাভক্তি করতে হবে? গঙ্গা ধরা গলায় বলল, তা বলছি নে, নাইবা করলে শ্রদ্ধাভক্তি। রাহুল চঞ্চলতার সুরে হালকাভাবে বলল, দেখো গঙ্গা, মা একজনই থাকে। লোক দেখানো ভব্যতায় কাকেও হয়তো আমরা মাটা বলে থাকি, কিন্তু মা আসলে একজনই, যার পেটে আমি জন্মেছিলুম। নারী মাতৃসম বলে একটা কথা চালু আছে, ওটা অর্থহীন। বিশেষ করে বয়স নামে যখন একটা ব্যাপার আছে। কোনো যুবকের মা কোনো যুবতী হতে পারে না, সেটা ইলজিক্যাল, ইরেশনাল, সুস্থ মস্তিষ্কের লোকের কাছে একটু সত্যি ব্যাপার নয়। আমি তা ভাবতে পারি না, ওটা নিতান্ত আত্মপ্রবঞ্চনা। দুর্বল লোকেদের পক্ষে যা সত্য তা সকলের কাছে নাও সত্য হতে পারে। গঙ্গা একটু চুপ করে থেকে বলল, বেশ, মা ভেবো না, যা খুশি ভেবো, আমিও তোমাকে অন্য কিছু ভাবব। ধরে নাও এই বাড়ির তুমি একজন মানুষ মাত্র, কিন্তু তুমি এখানে থাকো রাহুল। রাহুল হেসে উঠল, তোমাকেও কেউ ব্ল্যাকমেল করছে না তো? বুঝেছি, অরুণদা বা মণিশঙ্করের মতো তোমারও একজন বডিগার্ড দরকার, তাই না? গঙ্গা উঠে দাঁড়াল, না না, আমার বডিগার্ড দরকার নেই। আমি অনেক ঠেকে আত্মরক্ষার কৌশল শিখেছি, তুমি এমনি থাকো। তোমারও তো পায়ের নিচে মাটি দরকার, কেন তুমি ভবঘুরে হয়ে বেড়াবে? এখানে তোমার অধিকার আছে, সেটা তুমি দাবি করে নাও। তারপর আর 5টা সুস্থ মানুষের মতো ঘর সংসার করো, ব্যাস, তাতেই আমি খুশি। রাহুল পা নাচাতে নাচাতে বলল, এমন হিতাকাঙ্ক্ষী মানুষ থাকতে আমি শালা টোটো করে ঘুরে মরছিল। যাগে, চাটা তো দাও, দেখা যাক। গঙ্গা বেরিয়ে গেল। বাইরে তার কণ্ঠস্বর শোনা গেল, সে ঘোঁতনকে ডাকছে। আবার বাবার মুখোমুখি রাহুল। ঘরে আর কেউ নেই। গঙ্গা যেন নিশ্চিন্ত হয়ে হোটেলের দিকে চলে গেছে। বলে গেছে,
অরুণের বাড়ি থেকে তোমার ব্যাগপত্র আনাতে ঘোতনকে পাঠাচ্ছি। তুমি কখনো ওদিকে পা বাড়াবে না আর। রাহুল মুখ টিপে হেসে সায় দিয়েছে। এবার বাবার মধ্যে কিছুটা নির্বিকার ভাব লক্ষ্য করে অবাক হল রাহুল। ঋষিকেশ নিষ্পলক কয়েক মুহূর্ত ছেলের দিকে তাকিয়ে শুধু বললেন, বসো। রাহুল মোড়াটা টেনে নিয়ে বসল, বলল, এখন কেমন আছেন? ঋষিকেশ সে কথার জবাব না দিয়ে বললেন, এসে অবধি অনেক কীর্তি করে বেড়াচ্ছ শুনছি। সব কানে আসছে। রাহুল বলে উঠল, কিসের কীর্তি? এখানকার লোকগুলো আমাকে যেন সইতে পারছে না, তাই সামান্য ধস্তাধস্তি হচ্ছে। আবার কি? ঋষিকেশ পাশ ফিরে বললেন, এরপর জান শুদ্ধ মেরে দেবে, তখন আর পস্তানোর সুযোগ পাবে না। আমার আর কতক্ষণ? ওবেলা দেখবে নেই। শুধু দুঃখ হয়, তোমার অমন তাজা জীবনটা তুমি নষ্ট করে দেবে। শিগগির তোমার চলে যাওয়া উচিত। এই কাজ তোমার নয়। রাহুল দারুণ চমকে উঠে বলল, কি কাজ? ঋষিকেশ কোনো জবাব দিলেন না। রাহুল উত্তেজিতভাবে একটু ঝুঁকে পড়ল বাবার দিকে। কি কাজ আমার নয় বলছেন বাবা? আপনি কি ভেবেছেন শুনি? ভাবনার ব্যাপার নয় রাহুল, আমি সব জানি তুমি কেন হঠাৎ এখানে হাজির হয়েছ। তোমার মুরব্বীরা একটু ভুল করেছেন। তোমার মতো চপলমতি ছেলের পক্ষে এইসব কাজ একেবারে অসম্ভব। তাছাড়া ওরা কেন ভাবলেন যে ঋষিকেশ জেনে শুনে নিজের ছেলেকে এই ব্যাপারে সাহায্য করবে? কোনো বাপ তা পারে না। রাহুল গুম হয়ে বলল, তাহলে রাজেনবাবুদের ইনফরমার আপনি? ঋষিকেশ বিরক্ত হয়ে বললেন, আমি কারো ইনফরমার নই। নিতান্ত দায়ে পড়ে ওদের সাহায্য চেয়েছিলুম, ভাবিনি যে ওরা তোমাকেই পাঠিয়ে বসবেন। রাহুল চাপা গলায় বলল, আমার এত বছরের কোনো কিছু আপনি জানেন না। আমি আর সে রাহুল নই বাবা। আপনি আমাকে সব খুলে বলুন। কিছু পারি না পারি অন্তত সান্ত্বনা থাকবে যে আপনার কিছুটা কাজে লেগেছিলুম, আর সেজন্য মরতেও আমি পিছপা নই। ঋষিকেশ ঘুরে সোজা হলেন। স্থির দৃষ্টে তাকিয়ে বললেন, ওরা যে তোমাকেই পাঠিয়েছেন সে খবর আমি গতকাল পেলুম। তারপর থেকে খুব অস্থির হয়েছিলুম। যাগ্গে, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তোমাকে বলছি রাহুল, তুমি এক্ষুনি চলে যাও এখান থেকে। আমি আর বাঁচব না, বাঁচতে ইচ্ছে নেই। শুধু ওই বাচ্চাটার জন্য দুঃখ হচ্ছে, রাগও হচ্ছে। ভীষণ একটা হঠকারিতায় সব ঘটে গিয়েছিল। তার জন্য অবশ্য ওর কোনো দায়িত্ব নেই, যত দায়িত্ব আমার। ও হয়তো রাস্তার ছেলে হয়ে যাবে, কি করব? রাহুল বলল, খুলে বলুন বাবা, আমার সব জানা দরকার। হাইওয়েতে কারা রাহাজানি করছে, তার সঙ্গে আপনার কিসের সম্পর্ক? আপনি বা কিসের দায়ে পড়ে রাজেনবাবুদের খবর পাঠিয়েছিলেন? আর ওদের সঙ্গে আপনার যোগাযোগই বা কার মারফত? কে সে? ঋষিকেশের মুখটা থমথম করছিল। অনেক কষ্টে উত্তেজনা দমন করছেন যেন। বললেন, ওসব জেনে কি হবে? তুমি চলে যাও রাহুল। তাছাড়া ধরো বদমাইশির এই র্যাকেটটা তুমি যে কোনোভাবে ভাঙলে, কিন্তু তাতে তো আমার শান্তি হবে না। এ একটা দারুণ সমস্যা, তুমি বুঝবে না। এই বুড়ো বয়সে একটা সুন্দর পরিচ্ছন্ন ঘর সংসারের আশা করেই ভবানীবাবুর মেয়েকে বিয়ে করলুম। রাহুল বাধা দিয়ে বলল, বিয়ে নাকি আপনি বাধ্য হয়ে করেছিলেন? ঋষিকেশ একটু থেমে ভেবে নিয়ে বললেন, ওটা বাইরে বাইরে আমার লোক দেখানো ছল। বিয়ে আমি করতুম। ও সন্তান সম্ভবা ছিল, তাই কিছুটা দ্বন্দ্বেও পড়ে গিয়েছিলুম, তবে শেষে বিয়ে করতুমই। রন্টুর মা একটু হইচই করে ফেলল খামোকা। যাগ্গে, যা হবার হল। কিন্তু কিছুদিন পরে দেখি আমি ঠকেছি। আমার সংসারের নিচে কোনো মাটি নেই, কারণ জানি আমার নতুন সংসারের আশা, সেখানেই সর্বনাশ ওত পেতে আছে। রাহুল উত্তেজিতভাবে চাপা গলায় বলল, রাজেনবাবুর কাছে শুনেছি 3 জন লোক রয়েছে র্যাকেটের পেছনে। তাদের একজনের নাকি মাথায় বড় বড় চুল।
মেয়ে বলে ভুল হয়েছিল আপনার। এখন বুঝতে পারছি আপনি ঠিকই চিনেছিলেন বা বরাবর চিনতেন, শুধু খুলে বলতে পারেননি, কারণ সে আপনার। ঋষিকেশ কঠিন মুখে প্রশ্ন করলেন, সে আমার কি? রাহুল জবাব দিল, স্ত্রী। ঋষিকেশ অস্থিরভাবে বলে উঠলেন, ধরো যদি তাই হয়, তুমি কি করবে? ওকে ধরিয়ে দেবে, তাই তো? তখন রন্টুর কি হবে? আর আমার এই যে অবস্থা, আমি কি করব? কখনো ভেবো না যে ওদের র্যাকেটটা পুরো ভেঙে দিতে পারবে। যদি বা পারো, তারপর তোমার এখানে অক্ষত থাকা সম্ভব ভাবছ? অসম্ভব। তখন কি করবে? রন্টু কি করবে? আমি যদি বেঁচে থাকি, আমি বা কি করব? না খেয়ে পথে পথে ঘুরে মরব দুটিতে? হোটেলের যা অবস্থা, তাতে কোনো ভরসা নেই। ওটা এখন রন্টুর মায়ের মুখোশ মাত্র। তাছাড়া এই বাড়ি বা হোটেল কোনোটাই তো আমার নয়, সব হচ্ছে ওর। বেচবার মালিক তো আমি নই। অনেক সমস্যা আছে রাহুল। ছেলে মানুষই করো না। কেন তুমি আমার আরও সর্বনাশ করতে এসেছ? যেটুকু বাকি ছিল তা না সারলে বুঝি স্বস্তি পাচ্ছ না, তাই না? রাহুল একটু চুপ করে থেকে বলল, আচ্ছা বাবা, আর দুজন লোকের নাম আপনি জানেন, তারা কে? ঋষিকেশ জবাব দিলেন, নাম জেনে কি লাভ, তুমি চলে যাও। রাহুল বিরক্ত হয়ে বলল, যদি না যাই? বেশ, যেও না, যা খুশি করো। ঋষিকেশ পাশ ফিরে শুলেন। তোমার জীবন তোমার। যতদিন কিছু বলার অধিকার ছিল বলেছি, আর বলি না, বলবও না। শুধু একটা কথা, আমি চাই না যে তুমি তোমার নিজের খেয়াল চরিতার্থ করতে রন্টুর সর্বনাশ করো। রাহুল উঠে দাঁড়িয়ে বলল, রন্টুর দায়িত্ব আমি নিলুম। ঋষিকেশ চকিতে ঘুরলেন। তাহলে তুমি রাজেনবাবুর কথা মতো কাজ করবে? হ্যাঁ। কেন? কি পাবে তুমি? দুনিয়ায় লক্ষ লক্ষ বদমাশ আছে, থাকবে। তুমি কি তাদের ত্রাণকর্তা? আর তুমি নিজে কি শুনি? আমি অনেক টাকা পাব, তাই দিয়ে। মিথ্যে কথা, ফুঁসে উঠলেন ঋষিকেশ। টাকার নেশা তোমার নেই, আমি জানি। এই স্রেফ তোমার একটা জিঘাংসা। জিঘাংসা? হ্যাঁ, তাই। তুমি ভেবো না যে আমাকে ফাঁকি দেওয়া এত সহজ। আমি কিছুতেই বিশ্বাস করি না যে রাজেনবাবুর কথায় তুমি লক্ষ্মী ছেলের মতো ময়না চোখে চলে এসেছ। রাহুল এক পা বাড়িয়ে বলল, তাহলে কেন এসেছি? তুমি আমার ছেলে না হলে বলে ফেলতুম। যাও, আমাকে ঘাঁটিও না। রাহুল কঠিন কণ্ঠে বলল, না, আপনি বলুন। ঋষিকেশ মুখ ফিরিয়ে নিলেন। শান্তভাবে বললেন, সব জেনেও আমি স্বেচ্ছায় বিষ খেয়েছি। এ আমার চরিত্রের বরাবর দুর্বলতা। নিজেকে ধিক্কার দিয়েও লাভ নেই, আত্মহত্যা করতেও ভয় পাই। আমি সত্যি বড় অসহায় রাহুল, তুমি ক্ষমা করো আমাকে। একটু দাঁড়িয়ে থেকে রাহুল চলে এলো। তার সারা শরীর থরথর করে কাঁপছে, রোমকূপে আগুনের হলকা বেরুচ্ছে। দাঁতে দাঁত চেপে সে গঙ্গার ঘরে এসে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর বেরোল। হাইওয়ে ধরে সোজা অরুণের ইটখোলার দিকে চলতে থাকল। 7 বছর আগে গঙ্গার সঙ্গে তার সম্পর্কের কথা বাবা তাহলে আঁচ করেছিলেন, তবু তার দ্বিধা হয়নি এতটুকু। অরুণ সবে বিছানা ছেড়ে উঠেছে। রাহুলকে দেখে বলল, আরে ব্যাপার কি তোমার? রাত্রে শঙ্করদের ওখানে ছিলে না? ঘোঁতনা এসেছিল এই মাত্র, তোমার ব্যাগ ট্যাগ নিতে এসেছিল, দিইনি। বিশ্বাস করিনি ওর কথা। রাহুল বলল, ঠিক করেছ অরুণদা। সে বিছানায় শটান শুয়ে পড়ল। শরীর একটু দুর্বল মনে হচ্ছিল এতক্ষণ, মাথাটা ঘুরছে। বাবার কথাগুলো সে ভুলে যেতে চেষ্টা করল, কিন্তু অলক্ষ্যে বেঁধা কাটার মতো সেটা অনবরত খচখচ করছে। কিন্তু আশ্চর্য মেয়ে ওই গঙ্গা, নিজের বয়স ডিঙিয়ে কোথায় গিয়ে পৌঁছেছে ভাবা যায় না। তার মুখে 7 বছর আগে দেখা সেই গ্রাম্য সারল্যটা অবিকৃত থাকলে একটু সমস্যার সৃষ্টি হতো নিশ্চয়ই। রিভলভারের গুলিটা ঠিক কোথায় লাগা উচিত সে মনে মনে টিপ করতে থাকল।
মৃত্যু। একটি মৃত্যু দিয়ে সেই পাপস্পৃষ্ট ভালোবাসার মূল্যশোধ তাকে করতে হবে। না রাজেনবাবু, না। তোমাদের সরকারের সুনাম, প্রশাসনের দক্ষতা কিংবা সামাজিক শৃঙ্খলা বা আইন ব্যবস্থা সচল রাখবার মাথা ব্যথা আমার এতটুকুও নেই, ছিলও না। এ আমার একটা অদ্ভুত প্যাশন, রক্তের দিকে, ধ্বংসের দিকে ছুটে যাওয়ার প্রচণ্ড আবেগ। এটাই আমার জীবন, জীবনের স্বাদ। কিন্তু এমন অদ্ভুত অবস্থায় আমি কখনো পড়িনি। অরুণ বলল, শানুটা আমাকে উত্ত্যক্ত করে মারছে তোমার জন্যে। ওর আসবার কথা আছে এখানে। একটা কথা বলে রাখি রাহুল, ও ভাব করতে চায়, করো, আপত্তি নেই, কিন্তু খবরদার, খুব বেশি মিশবে না ওর সঙ্গে। কখন কিসের সঙ্গে তোমাকে জড়িয়ে ফেলবে টেরও পাবে না। অমনি করেই তো আমাকে জড়িয়েছে ব্যাটা। রাহুল বলল, কিসে জড়িয়েছে অরুণদা? অরুণ কাছে এসে বসল, সতর্কভাবে চারপাশটা দেখে নিয়ে বলল, সে অনেক কথা, সংক্ষেপে বলছি শোনো। গতবার বর্ষার সময় এক রাত্রে হঠাৎ একজন লোক কিছু চোরা মালপত্র এনে আমার কাছে রাখতে বলল, পরের সময় মতো নিয়ে যাবে। তার নাম বলতে পারছি নে, যাই হোক, সে এমন লোক যে তার কথা এড়ানোর সাধ্য আমার ছিল না। মালগুলো রাখলুম, কিন্তু তারপর আর তার নিয়ে যাবার কোনো লক্ষণ নেই। এদিকে পুলিশ নাকি খোঁজাখুঁজি শুরু করেছে। আমি পড়লুম মহা সমস্যায়। সেই ফাঁকে ব্যাটা শানু একদিন এসে হাজির। ঝানু লোক, হয়তো টের পেয়েছিল কোনোভাবে। আমি বোকার মতো ওর প্যাঁচে পড়ে গেলুম, বলে ফেললুম সব। ব্যাস, সেই হলো আমার কাল। ব্যাটা গুম হয়ে গেল, তখন হন্তদন্ত হয়ে হাজির হলুম সেই লোকটার কাছে। বললুম, শিগগির মাল সরিয়ে ফেলে প্রাণ বাঁচাও দাদা, শানু ঘোরাঘুরি করছে। শানুকে যে সব বলেছি সেটা গোপন রাখতে হলো। বেলাবেলি মাল সে সরিয়ে নিল। তারপর শুরু হলো শানুর জুলুম। টাকা দাও, নয়তো পুলিশে ফাঁস করে দেব। ভাই রাহুল, পুলিশ প্রমাণ হয়তো কিছু আর পেত না, কিন্তু কথায় বলে বাঘে ছুঁলে 18 ঘা। আমি নিরীহ মানুষ, কোনো সাথে পাঁচে নেই। পুলিশের খাতায় নাম উঠলে ইটের কন্ট্রাক্টগুলো নির্ঘাত বাতিল হয়ে যাবে। তাই রাহুল বলল, শানু আপনাকে ব্ল্যাকমেইল করে তা জানি, কিন্তু মণিশঙ্করকে কেন করে জানেন? অরুণ বিকৃত মুখে বলল, তাহলে আর ঢাক ঢাক গুড় গুড় করে লাভ নেই। মণিশঙ্করে হাড়ে হাড়ে একটা নচ্ছার, ডাকাতের বাড়া শালা। ওই মাঠের মধ্যে থাকার আসল কারণ কি জানো? রাহুল বলল, হাইওয়েতে রাহাজানি? হ্যাঁ, ওই শালাই তো আমার ঘাড়ে পাপের বোঝা এনে বিপদে ফেলল। ইটের কন্ট্রাক্টরি গেলে আমি কি করব বলতে পারো? এত চমৎকার সহজ ব্যবসা নষ্ট হলে কি বিপদে পড়ব বুঝতেই পারছ। অরুণ চাপা স্বরে বলল, মণিশঙ্কর ডাকাতের ওস্তাদ, ভদ্রলোক, ভালো মানুষ সেজে থাকে। সে গোল্লায় যাক, আমার মাথা ব্যথা নেই। কথাটা হচ্ছে শানুকে কিভাবে সামলাব। রাহুল হেসে বলল, কেন, তার সঙ্গে তো শিলার বিয়ে দিচ্ছেন। অরুণ তেঁতো মুখে বলল, হ্যাঁ, সেটা মিথ্যে নয়, কিন্তু জেনে শুনে শিলার মতো মেয়েকে ওর হাতে দিতে কি ইচ্ছে করে ভাই? তাই যখনই তোমাকে এখানে দেখেছি, সঙ্গে সঙ্গে আমার মত বদলেছে। আমি কি করতে পারি? রাহুল গম্ভীর হয়ে গেল। অরুণের চোখ জলজল করে উঠল। সে বলল, শানু শালাকে সাবড়ে দিতে পারো, একেবারে খতম। যত টাকা চাই তোমার দেব। সিরিয়াসলি বলছি রাহুল, অনেক তো করেছো টরেছ, এটুকু আর পারবে না? তুমি না পারলে পারবেই বা কে? দাও না সুরটাকে শেষ করে। রাহুল, তোমার হাত ধরে বলছি, আমাকে তুমি বাঁচাও, শিলাকেও বাঁচাও। আগের দিন হলে রাহুল লাফিয়ে উঠে বলতো, আলবাত, কিন্তু সে দেখল তার ভেতরে কি যেন একটা গুরুতর পরিবর্তন ঘটে গেছে। নিঃসাড় হয়ে পড়েছে ভেতরটা। সে শান্তভাবে শুয়ে রইল, কোনো জবাব দিল না। সে অন্য একটা কথা ভাবতে থাকল। তাহলে রাজেনবাবুর মুখে শোনা সেই ত্রিভুজের একটি বাহু মণিশঙ্কর, অন্যটি গঙ্গা, কিন্তু তৃতীয়টি কে? অরুণ কি তাকে সত্যি কথা বলল? যদি না বলে থাকে তাহলে অরুণই কি তৃতীয় বাহু? গঙ্গাকে খতম করতে তার হাত কাঁপবে না।
গঙ্গার মৃত্যু যত শিগগির ঘটে তত ভালো, সে একটা পরম নিষ্কৃতি যেন। আর মণিশঙ্করের বেলায় একটু দ্বিধায় পড়তে হয়, সে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে গত রাত্রে। নন্দরা তাকে শেষ করে দিত, ভাগ্যিস মণিশঙ্কর কোনো ক্রমে দৈবাৎ সেখানে এসে পড়েছিল। খুব জটিল সমস্যা। তৃতীয় ব্যক্তিটি অরুণ হলেও একটু ইতস্তত করার আছে। ওর রোগা বউ করুণার জন্যে মায়া হয়। আর শিলা যদি কোনোদিন টের পায়। একটু পরে রাহুল স্পষ্ট জানল আসল সমস্যা শিলা। তার জীবনের ঘুরন্ত চাকার কেন্দ্রে জড়িয়ে গেছে হঠাৎ। কিছু ঘটলে বা ঘটাতে গেলে শিলার দিকে তাকাতে হচ্ছে বারবার। শিলা যেন তাকে খুব গভীর থেকে টান দিচ্ছে। ক্লান্তি, ঘাম, রক্ত, ঘৃণা, অবিশ্বাস এসব থেকে বাইরে দূরে নিয়ে যেতে চাচ্ছে তাকে, একটা স্বচ্ছন্দ বিশ্বাসে, একটি সরলতায়। অরুণ ঝোঁকের বসে তার আহত ডান হাতটা ধরে আছে। রাহুল সাবধানে ছাড়িয়ে নিয়ে বলল, শানুটানুকে মেরে কি হবে? বরং এক কাজ করলেই পারেন অরুণদা, শিলাকে অন্য কোথাও পাঠিয়ে দিন। অরুণ হতাশ চোখে বলল, আর আমার কি হবে? কেন? আপনারা সবাই বেতুয়া ডরিতে চলে যান। এত সব ইটপত্তর কি হবে? কাকে বিক্রি করে দিন, আপনি বাঁচলে বাপের নাম। হেসে উঠল রাহুল। অরুণ গুম হয়ে কয়েক মুহূর্ত বসে রইল। তারপর বলল, সেও ভেবেছি, অনেকবার ভেবেছি, কিন্তু ফের কোথাও গিয়ে নতুন কন্ট্রাক্ট পাওয়াও তো চারটিখানি কথা নয়। রাহুল কঠিন মুখে বলল, দেখুন অরুণদা, ওটা কোনো ব্যাপারই নয়। আপনি আসলে ময়নাচক ছেড়ে যেতে রাজি নন, কারণ এখানে যে কোনোভাবে হোক সম্ভবত যক্ষের ধনের খোঁজ আপনি পেয়ে গেছেন। খুব সহজে অনেক বেশি টাকা পাবার সুযোগ থাকলে মানুষ পাগল হয়ে ওঠে নেশায়। আপনিও হয়েছেন। আপনার ইট খোলাটা সত্যি বড় রহস্যময় লাগছে এখন। অরুণ তার দিকে নিষ্পলক তাকাল, দীর্ঘশ্বাস ফেলে বলল, মনে হচ্ছে তুমিও শানুর দলের লোক। রাহুল, তাহলে শিলাকে শানুর হাতেই তুলে দিচ্ছি। ভেবেছিলুম। ওকে চুপ করতে দেখে রাহুল সকৌতুকে বলল, কি ভেবেছিলেন? অরুণ মুখ নামিয়ে বলল, শিলাকে তুমি পছন্দ করেছ, তোমার সঙ্গে ওর বিয়ে দেব। আমার তো ছেলেপুলে নেই, আর হবারও আশা নেই। তোমরাই হবে আমার সব কিছুর মালিক। রাহুল হাসতে গিয়ে পারল না, শুধু বলল, বাহ, চমৎকার। কেন, শিলা কি খুব অযোগ্য মেয়ে রাহুল? খোঁজ নিলে জানতে পারতে ওর সামান্য ঘরের মেয়ে নয়। ঘর, বংশ, গোত্র সব দিক থেকে ওদের মর্যাদা বড় কম না। বামুনহাটির আশু রায়চৌধুরীর মেয়ে শিলা। আশুবাবুকে তুমি দেখনি? উনি আমাকে ছেলের মতো মানুষ করেছিলেন, ব্যবসা শিখিয়েছিলেন। বেতোয়া ডরিতে ওর ইট আর টালি ভাটা ছিল। উনি মারা গেলেন, শিলা আর তার মা তারপর থেকে আমার আশ্রয়ে রইল। শিলার মা হঠাৎ। রাহুল বলল, কি হলো? তোমাকে বলতে লজ্জা নেই, শিলার মা মেয়েকে ফেলে হঠাৎ একদিন চলে গেল। বেথুয়া ডহরির এক স্কুল টিচারের সঙ্গে পালালো সে। তারপর আর খবর নেই কতদিন। শিলা তখন বাচ্চা মেয়ে। যাই হোক, খবর একদিন এলো শিলার মা আত্মহত্যা করেছে। রাহুল চমকে উঠল, কেন? স্কুল টিচারটি লোক কেমন ছিল সবাই তো জানতুম। সে একটা 420, মস্ত চিটার। ফলস সার্টিফিকেট জোগাড় করে নানান জায়গায় স্কুলে গিয়ে চাকরি নিত, জমিয়ে তুলত। তারপর একটা বিয়ে করে বউ নিয়ে উধা হতো। কিছুদিন পরে দেখা যেত মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে আসছে। শিলার মায়ের বেলায় ঘটল অন্যরকম। শিলার মা আত্মহত্যা করে বসল। তার একটি চিঠি হলো লোকটার পক্ষে সাংঘাতিক। ডিএমকে চিঠিতে ওর সব কাণ্ড কারখানা লিখে হয়তো ঝুঁকের বসে তারপরে আত্মহত্যা করেছিল শিলার মা। অনেকে সন্দেহ করে জোর করে লোকটাই বিষ খাইয়ে মেরেছিল। যাই হোক, এবার লোকটা ধরা পড়ল। খবরের কাগজে উঠল, ঢিঢি কাণ্ড একেবারে। জেল হলো ওর। তারপর আর খবর জানি নে।
হয়তো জেল থেকে বেরিয়ে আবার কোথায় কি করে বেড়াচ্ছে। শালা বদমাস চিটারে দেশটা একেবারে নরক হয়ে উঠেছে দিনে দিনে। রাহুল একটু হাসল, বলল, হ্যাঁ, আমরা সবাই মিলে নরক গুলজার করছি, তাই না অরুণদা? কেউ কেউ বাদ নেই। অরুণ একটু অপ্রস্তুত হল, বলল, তা যদি বলো তো বলবো, দিনে দিনে অবস্থা যা হচ্ছে তাতে কি আর ভালো থাকার উপায় আছে? সবাইকে জড়িয়ে পড়তেই হচ্ছে পাঁকে। তোমার বাবা মাস্টারমশাই একটা চমৎকার কথা বলেন, একটা মস্ত চাকা আছে, তার আধখানা স্বর্গ আর আধখানা নরক। এখন মাটিতে নরকের দিকটা রয়েছে। মাস্টারমশাই বলেন, এই দেখো না অরুণ, আমার মতো মানুষও হেঁট মুন্ড ঊর্ধ্বপদ হয়ে নরকে ঘষা খাচ্ছি। অরুণ হাসতে হাসতে অপ্রস্তুত ভাবটা সামলে নিল। রাহুল বুঝল অরুণ তার বাবাকেও জড়িয়ে নিজের বদমাইশির সমর্থন দাঁড় করাচ্ছে আসলে। তবে সে তো মিথ্যে নয়। রাহুল চুপ করে রইল। শিলার কথা ভাবতে তার অবাক লাগছে। এই শিলার মতো মেয়ের পেছনেও অন্ধকারের উপদ্রব আছে। অরুণ একটু কেশে বলল, তা রাহুল, আমার কথার কোনো জবাব পাইনি ভাই। কি কথার? শিলার কি হবে? আমি কেমন করে বলবো? লুকিও না রাহুল, আমি জানি তুমি শিলাকে পছন্দ করো, আর শিলাও তোমাকে। বাধা দিয়ে রাহুল হেসে বলল, পছন্দ করে অর্থাৎ ভালোবাসে? প্যাত। অরুণ তার দিকে ঝুঁকে চপলভাবে বলল, আমি খুব বেঁচে যাই রাহুল। তোমার বৌদি আমাকে প্রথমে একটু হিন্ট দিয়েছিল, মেয়েরা মেয়েদের সব কিছু টের পায় কিনা। তুমি আর না করো না। যদি বলো আজকালের মধ্যে একটা শুভক্ষণ দেখে সব ঠিক করে ফেলছি। শালা শানু পাঁঠাটা ধরপড় করে মরুক না, ঢাক বাজাবো আর নাচবো হে। রাহুল কোনো জবাব দিল না। অন্ধকার রাজত্বের আইন কানুন বেশ মজার। অন্ধকারের এক শক্তিমান অনুচর সে। তাই সে রাজত্বের সবখানে তার সম্মান, তার গুরুত্ব, তার মর্যাদা, তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। কেউ দিতে চায় আত্মীয়তার নিবিড় সম্পর্ক, কেউ বন্ধুত্ব, কেউ টাকা। রাজেনবাবু, গঙ্গা, মণিশঙ্কর, অরুণ, তার বউ, শানু চ্যাটার্জি, সবাই তাকে নিয়ে কাড়াকাড়ির প্রতিযোগিতা চলেছে। সে মানুষ মারতে পারে ঠান্ডা হাতে, নির্বিকার মুখে। এই খবরটা জানাজানি হতেই এত সব হইচই। কলেজ জীবনে তার এক বন্ধু একটা কবিতা আওড়াত। কবিতাটা শুনে শুনে নিজের অজান্তে মুখস্থ হয়ে গিয়েছিল। ইংরেজি কবিতা, অ্যান্ড অ্যাট লাস্ট দ্য কিলার কেম। অবশেষে এলো সেই ঘাতক। কথা ছিল তার হাতে থাকবে এক টুকরো ইস্পাত, ঋজু, মসৃণ, নীল, ঠান্ডা আর কঠিন। মৃত্যুর অতৃপ্ত জাতক, তৃষ্ণা যার রক্তে হয় নিবৃত্ত। অথচ একই তার রূপ, শান্ত, রুগ্ন, ভীতু, ছন্নছাড়া প্রেমিক। কম্পিত পদক্ষেপ, তার ধূলিধূসর ক্লান্ত দুটি পায়ে, শূন্য নগ্ন হাত ভিখারির প্রার্থনায় জড়সড়। রুক্ষ চুলে কামনার দুঃখগুলি হাওয়ার মতন মৃদু কাঁপে। কামনার সুখগুলি শুধু দুটি চোখে জল জল করে। হায়, অবশেষে এলো সেই ঘাতক। শুধু বলল, নমস্কার। শিলা ঘরে ঢুকে বলল, চাটা খাবে না সারা সকাল গল্প করা হবে? মুখ ধুয়েছ তোমরা? অরুণ উঠল, তাই তো, বাসি মুখে ভ্যানার ভ্যানার করছি যে। হালা, যাচ্ছি ভাই। বেগনি ভাজিস নি আজ? রাহুল, ওঠো। শানু এখনো এলো না দেখছি। ভেবেছিলুম শালার সঙ্গে বসে আজ ব্রেকফাস্ট করব। সে হেসে উঠল। শিলা ঠোঁট কুঁচকে চলে গেল। রাহুল উঠে বসল, বলল, আপনার বোন আমাকে দেখে চমকালো না কিন্তু? অরুণ চাপা গলায় সকৌতুকে বলল, তুমি চমকে দিতে পারলে কই? শানু সে বেলা এলো না। অরুণ উদ্বিগ্ন হয়ে পড়েছিল, কিন্তু ইট খোলার কাজের চাপ বেড়ে গেছে। সে তাই নিয়ে ব্যস্ত হল অবশেষে। রাহুল সারা দুপুর চুপচাপ শুয়ে কাটাল। খাবার সময় অরুণ একবার উঁকি মেরে বলে গেছে,
আমার সামান্য দেরি হবে খেতে, তুমি একা খেয়ে নিও। করুণা বৌদির সেই একই নাকি কান্না শুনতে শুনতে রাহুল কোনো মতে খাওয়া শেষ করে চলে এসেছে। তারপর শিলা জলের গ্লাস দিতে এসেছে বাইরের ঘরে। তখন শিলার হাতটা চেপে ধরতে ইচ্ছে করেছিল রাহুলের, ধরেনি। সে আর শিলা পরস্পর শুধু হেসেছে, কোনো কথা বলেনি। রাহুল গত রাতের কথা ভাবছিল। যারা তাকে খুন করতে যাচ্ছিল তারা কি সত্যি সত্যি নন্দ আর তার লোকজন? বিশ্বাস হচ্ছে না। সামান্য মারামারির জন্যে তাকে ওরা খুন করবে কেন? কথাটা যত সে ভাবল তত তার বিশ্বাস দৃঢ় হল যে এই ঘটনার পেছনে অন্য গুরুতর কারণ আছে। তাহলে কি কোনোভাবে গঙ্গা, মণিশঙ্কর বা তৃতীয় ব্যক্তিটি জানতে পেরেছে রাহুল কেন এখানে এসেছে? আশ্চর্য ধুরন্ধর মেয়ে গঙ্গা, তার কথায় বা আচরণে এতটুকু ধরার উপায় নেই কিছু। 7 বছর আগের সেই সরলমনা কিশোরী মেয়েটিকে পাপ ছোঁবার সঙ্গে সঙ্গে কি অদ্ভুত পরিবর্তন ঘটে গেছে তার মধ্যে। ঘুমিয়ে পড়েছিল রাহুল। কিসব আজগুবির স্বপ্ন দেখছিল। হঠাৎ ঘুম ভেঙে দেখল শিলা তার পাশে বসে আছে। সেই মুহূর্তে একটা আবেগ এসে গেল হঠাৎ। শরীর বা মনে সেই আবেগটা জোর নাড়া দিল বলেই রাহুল সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরল, টেনে বুকের উপর শুইয়ে দিল। শিলা আস্তে আস্তে বলল, দরজা খোলা আছে। থাক বলে রাহুল তার ঠোঁটে ঠোঁট রাখল। কিছুক্ষণ আচ্ছন্নের মতো পড়ে রইল দুটিতে। তারপর রাহুল ওর মুখটা তুলে ধরতেই দেখল শিলা নীরবে কাঁদছে। সে শিলার কাপড়েই শিলার চোখ মুছিয়ে দিতে দিতে বলল, আমি আছি, কেঁদো না। কাঁদবে কেন? শিলা আস্তে আস্তে উঠে বসল, বলল, ছাড়ো, তোমার জন্য চা নিয়ে আসি। ভেতরের দিকে দরজার অবশ্য পর্দা আছে। শিলা পর্দাটার দিকে এতক্ষণে তাকাল। পর মুহূর্তে সে চকিত উঠে দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে বলল, কে বৌদি? রাহুলও উঠে দাঁড়িয়েছিল। সে দেখল পর্দার নিচে দুটো পা, খসখসে ফ্যাকাশে পায়ের পাতায় আবছা আলতার ছোপ, সবে সরে যাচ্ছে। শিলা পর্দা তুলেই পিছিয়ে এলো, জিভ কেটে সলজ্জ হাসি মুখে নিয়ে কটাক্ষ করল রাহুলের দিকে। রাহুল বলল, কে, বৌদি তো? শিলা মাথা দোলাল, চাপা গলায় বলল, না, তোমার ছোট মা। ভ্যাট, আমার লজ্জা করছে। কি ভাবলেন বলো তো? আর কক্ষণ এই ঘরে আসব না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কামনার সুখ দুঃখ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।